সেমিফাইনালে লড়াই বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং আফগানরা। একাদশে তাসকিন ও সৌম্য দুই ওপেনারের সাবধানী শুরু। ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ। গণভবনে সকাল 11টায় কথা বলবেন সমসাময়িক নানা বিষয়ে। সিঙ্গাপুর হাইকমিশনের কোনো সহায়তা পান না বাংলাদেশি কর্মীরা। পাসপোর্ট নবায়নে ধীরগতি, সদিচ্ছার অভাব দেখছেন বিশেষজ্ঞরা। মালয়েশিয়া পাঠানোর কথা বলে 3.5 কোটি টাকা নিয়ে লাপাত্তা নওগাঁর সাজেদুর। জায়গা জমি বিক্রি করে সর্বশান্ত 70 পরিবার। এবং কাদা পানিতে মাখামাখি মিরপুরের রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকার রাস্তাঘাট। কথা রাখেননি জনপ্রতিনিধিরা, এলাকাবাসীর ভোগান্তি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। শুরুতে মিনিস্টার গুগল টিভি টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। সেন্ট ভিনসেন্ট টি-20 বিশ্বকাপে সুপার 8 গ্রুপ 1-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আফগানিস্তান। এখন পর্যন্ত আফগানদের সংগ্রহ বিনা উইকেটে 36 রান। সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশ ও আফগানিস্তানের সামনে সুযোগ রয়েছে। শুধু তাই নয়, এই ম্যাচের ফলের উপর নির্ভর করছে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল খেলার সম্ভাবনা। এক্ষেত্রে মেলাতে হবে অনেক যদি কিন্তুর হিসেব। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এনেছে। উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী ও স্পিনার শেখ মেহেদীর পরিবর্তে একাদশে ফিরেছেন ব্যাটার সৌম্য সরকার ও পেসার তাসকিন আহমেদ। 181 রানেই থেমে যায় অজিদের ইনিংস। সুপার বিদেশে সিঙ্গাপুরেও রয়েছে লাখ লাখ শ্রমিক, কিন্তু কোনো সমস্যা পড়লে পাওয়া যায় না হাই কমিশনের কোনো সহায়তা। বিশেষ করে পাসপোর্ট রিনিউ করতে লাগে দীর্ঘ সময়। পাসপোর্ট নিয়ে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি AK আব্দুল মোমেন দোষারোপ করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেই। আর বিশেষজ্ঞরা বলছেন সরকারের সদিচ্ছার অভাব। তৌফিক মাহমুদ মোনার রিপোর্ট। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর, দেশটিতে বিদেশি শ্রমিকদের চাহিদা বরাবরই বেশি। গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য শীর্ষ 5 গন্তব্যের একটি এই সিঙ্গাপুর। সেদেশে বেশিরভাগ কর্মী নিয়োগ হয় নির্মাণ খাত ও জাহাজ নির্মাণ শিল্পে। গত বছর বাংলাদেশ থেকে মোট 53,265 জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। কেমন আছে বাংলাদেশের শ্রমিকেরা? বলছেন দিন দিন কাজ কমে যাচ্ছে, তবে নিয়ম কানুন মেনে চললে অন্য দেশ থেকে সিঙ্গাপুরের পরিবেশ অনেকটাই ভালো। সবসময় মন তো দেশেই পড়ে থাকে, মনে চায় তো পারলে প্রতি মাসেই যাই, কিন্তু যাওয়া তো আর যায় না। যখনই সময় হয় তখনই আমরা আবার চলে যাই, উড়ে যাই, মন চাই প্রতিদিন উড়ে যাই। খারাপ তো অবশ্যই লাগে, ঠিক আছে। তা অনেক সময় দেখা যায় সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, যাওয়ার ইচ্ছা থাকলেও যাওয়া হয় না। অনেক সময় কিছু করার নাই, অনেক সময় টাইম মেনটেনেন্স হয় না, এটা হয় না। তো দিন দিন কাজের পরিমাণ খুবই ঘাটতি, ঠিক আছে। আপনার বেতন এক এক কোম্পানি এক এক রকম দিতেছে। এই দিক থেকে দেখলে দেখা গেছে আপনার মানে সব মিলাই মোটামুটি এখন সিঙ্গাপুরের যে প্রবাস জীবনযাপন দিন দিন খুবই টাফ হয়ে যাইতেছে। হাই কমিশন নিয়ে অভিযোগের শেষ নেই প্রবাসী শ্রমিকদের। পাসপোর্ট নবায়ন নিয়ে রীতিমতো প্রায় হয়রানি হতে হচ্ছে তাদের, নেই কোনো সমাধান। কোনো হেল্প করে না, সাহায্য করে না। আমরা পাসপোর্ট করতে গেলে, পাসপোর্টের রিনিউয়েশন করতে গেলে আমাদের খুব হয়রানি করে। একজনে জানে না, দেখা গেছে 4 মাস আসছে পাসপোর্টের মেয়াদ, বাট হে অন ই পাসপোর্ট করবো এখন, মানে সাডেনলি আসলে ওনার অ্যাপয়েন্টমেন্টটা দেখা গেছে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে, ওনার অ্যাপয়েন্টমেন্টটা আপনার দিয়ে দিছে। পরে এইগুলো সমস্যা হয়ে যায়, সম্মুখীন হয়। আমরা যখন যাই দেখা যাচ্ছে অ্যাপ্লাই করো, করো, মানে খুবই ঝামেলা করে। অন্য যেমন ইন্ডিয়ান হাই কমিশনার যে টেক কেয়ার, বাংলাদেশে আমি তো না। যে কোনো একটা জিনিস আমাদের একটা পাসপোর্ট দিলে 1 মাস লাগে, আর ওদের লাগে মাত্র 2 দিন। হাই কমিশনটা যেখানে রাখা হয়েছে, আপনি যদি গুগলও সার্চ করেন বিল্ডিংয়ের চারিদিক দিয়ে ঘুরাইবো, কিন্তু জায়গাটা দেখায় না। অন্যান্য কান্ট্রি যায়, যেমন ইন্ডিয়া যায়, আমাদের পার্শ্ববর্তী বন্ধু কান্ট্রি 5 দিন থেকে 6 দিন, আর আমাদের অ্যাপ্লাই করতে লাগে $25, আপনার পাসপোর্ট রিনিউয়ালে লাগে $210, আর এমার্জেন্সি ভাবে করতে গেলে $290। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি AK আব্দুল মোমেন স্বীকার করলেন হয়রানির কথা। জানান দুর্নীতির কারণে এসব সমস্যার সৃষ্টি হচ্ছে। অনেক সময় নেই, কেন সময় নেই আই ডোন্ট নো, ওদের জিজ্ঞেস করতে হবে। এন্ড দোষের ভাগী হয় পররাষ্ট্র মন্ত্রণালয়, যেহেতু তারাই ডাটা ভাটা নিয়েছে। আমরা নিয়ে একাধিকবার হোম মিনিস্টারের সাথে বসেছি আমি মন্ত্রী থাকার সময়, এবং পাসপোর্ট অফিসটাকে ঢেলে সাজানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু খুব একটা সাকসেসফুল হয়নি। বিশেষজ্ঞরা বলছেন প্রবাসীদের সমস্যা সমাধানের চেয়ে হাই কমিশন VIP প্রটোকল নিয়ে বেশি ব্যস্ত থাকে।
এইখানে সমন্বয়হীনতাটা রয়েছে দূতাবাসের ক্ষেত্রে। যতই আমরা বলি না কেন যে না আমরা একসাথে কাজ করি, একই অফিসে বসলেই তো একই সাথে কাজ করা আসলে হয় না। আমাদের প্রবাসী ভাই বোনেরা তারা যোগাযোগ করেন, কিন্তু সেখান থেকে হয় ফোন কেউ রিসিভ করে না, করলেও বলেন যে পরে যোগাযোগ করবেন ইত্যাদি। এমনও আমরা জানি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে ওয়েজ অ্যান্ড ওয়েলফেয়ার বোর্ডের ফান্ড আছে, এই লেবার কর্মকর্তারা যারা নিয়োগ হয় তাদের জন্য যে গাড়ি বরাদ্দ হয়, অর্থাৎ আমার শ্রমজীবী মানুষের টাকায় যে ওয়েলফেয়ার বোর্ড, সেই ওয়েলফেয়ার বোর্ডের টাকায় কেনা গাড়ি দূতাবাসে, সেইটা ব্যবহার হচ্ছে প্রোটোকলের জন্য। সরকারের সমন্বয়হীনতাকে দায়ী করলেন এই অভিবাসন বিশেষজ্ঞ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। মালয়েশিয়া পাঠানোর কথা বলে 3.5 কোটি টাকা নিয়ে লাপাত্তা নওগাঁর সাজিদুর রহমান। প্রতারিত হন বিদেশ যেতে ইচ্ছুক জেলার 70 জন। অনেকের হাতে ধরিয়ে দেওয়া হয় ভুয়া টিকিট ও ভিসা, জায়গা জমি বিক্রি করে দালালকে টাকা দিয়ে বিদেশ যেতে না পেরে সর্বশান্ত এসব মানুষ। সহকর্মী কাজী কামাল হোসেনের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। মালয়েশিয়া যাওয়ার জন্য ভিসা টিকিট নিয়ে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে আসেন রাজু, রবিউল, মাহবুব সহ আরো কয়েকজন। কিন্তু বিমানবন্দরে এসে তাদের মাথায় হাত। জানতে পারলেন ভিসা টিকিট দুটোই ভুয়া। নকল ভিসা এবং নকল টিকিট বুকিং দেওয়ার কথা বলে বুকিং এর টিকিট নিছে, দিয়ে আমাদেরকে বলেছে সবাই 5.5 লক্ষ টাকা দাও। যে আমার আসলে বেঁচে থাকা ঠিক না মৃত্যুবরণ করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না। আমি টাকা দিতে দিতে আজ নিঃস্ব। এভাবে ভুয়া ভিসা টিকিট দিয়ে 70 জনের কাছ থেকে 5 লাখ টাকা করে প্রায় 3.5 কোটি টাকা হাতিয়েছে নওগাঁর আত্রাই উপজেলার জগদাস গ্রামের সাজেদুর রহমান। বর্তমানে লাপাত্তা এক সময়ের এই মালয়েশিয়া প্রবাসী সাজেদুর। গ্রামের সহজ সরল মানুষ মালয়েশিয়া যাওয়ার জন্য জমিজমা, স্বর্ণালংকার, গরু ছাগল বিক্রি ও ঋণ করে কয়েক দফায় টাকা দেন সাজেদুরকে। টাকা নিয়ে অনেক ঘুরেও তার মাধ্যমে বিদেশ যেতে পারেননি কেউ। এরপর এসব ভুক্তভোগীদের কেউ কেউ হাতে পান এসব ভুয়া ভিসা টিকিট। এখন সর্বশান্ত এসব মানুষের অনেকেই ঋণের চাপে বাড়ি ছাড়া। ব্যাংকের টাকা তুলেছি, সুদের টাকা লিছি, এইভাবে সুদটা নিচ্ছি। 5 লাখ টাকা কিস্তিতে তুলে দিছি, 3 বারে টাকা দিছি। আমি 5,85,000 টাকা ওর কাছে পেড দিছি, দেওয়া পরও ওই টাল বাহানা এখনো ছাড়িচ্ছে না। এসব বিষয়ে সাজেদুরের সঙ্গে যোগাযোগ করা হলে আশ্বাস দেন ভুক্তভোগীদের বিদেশে পাঠানোর। আর পুলিশ বলছে লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। তাদের মালয়েশিয়াতে এনে যেভাবে হোক তাদের কর্ম কাজ যেটা বা কোম্পানি সবকিছু ঠিক রেখে তাদের মালয়েশিয়া এনে কাজ দেওয়া আমার লক্ষ্য হয়। অভিযোগ পেলে আমরা প্রপারলি এটি তদন্ত করব, তার যতগুলো অপরাধ প্রমাণিত হবে সবগুলোর আমরা চার্জশিট দাখিল করব এবং ভুক্তভোগী মানুষগুলো যারা টাকা দিয়ে প্রতারিত হয়েছে তাদের এই প্রতিকার যেন তারা দ্রুত পায়, এই বিষয়ে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে করণীয় যা যা আছে আমরা সবগুলোই করব। ভুক্তভোগীদের চাওয়া শিগগিরই প্রতারক সাজেদুরের কাছ থেকে টাকা উদ্ধারে পদক্ষেপ নেবে প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। বিদ্যুতের ভুতুরে বিলে বিপাকে কুষ্টিয়ার ভেড়ামারার গ্রাহকরা অভিযোগ করেও মিলছে না সুরাহা, ইচ্ছে মতো বিল তৈরি অভিযোগ। গেল 10 মাসে $130 মিলিয়ন বিদেশিরা নিয়ে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশে বসবাসকারী বিদেশিদের আয়ের তথ্য বাংলাদেশ ব্যাংকে নেই। তবে গেল বছরের জুলাই থেকে চলতি বছরে এপ্রিল পর্যন্ত $130.58 মিলিয়ন নিয়ে গেছেন তারা। এর মধ্যে শুধু ভারতীয়রা নিয়ে গেছেন $50.6 মিলিয়ন, আর চীনারা নিয়েছেন $14.56 মিলিয়ন। আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর 51,391 কোটি টাকার বেশি পাওনা রয়েছে জানিয়ে তিনি বলেন, শুধু বিএডিসির ঋণ 15,550 কোটি টাকার উপরে। বাংলাদেশের জন্য ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF।
বাংলাদেশের জন্য $4.7 বিলিয়ন ঋণের তৃতীয় কিস্তি বাবদ প্রায় $1.12 বিলিয়ন অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার রাত 9টার দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায় তৃতীয় কিস্তির $1.12 বিলিয়ন ছাড়ের অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেন। 2 দিনের মধ্যে এ অর্থ বাংলাদেশের রিজার্ভে যুক্ত হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকাটিতে মানুষের বসবাস থাকলেও সেই এলাকার চলাচলে রাস্তা পড়ে আছে 8 থেকে 10 বছর যাবত বেহাল দশায়। বৃষ্টিতে জলাবদ্ধতা আর এমন সময়ে ঝাঁকুনিতে অতিষ্ঠ এই এলাকার বাসিন্দারা। এ নিয়ে খুব দীর্ঘদিনের তাদের অভিযোগ, জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও দীর্ঘ এই বছরগুলোতে হয়নি সড়কের সংস্কার। বিস্তারিত ইফতেখারের রিপোর্টে। সড়কটিতে কৃষ্ণচূড়া গাছগুলোর দিকে তাকালে প্রাণ জুড়িয়ে যাবে যে কারো, তবে সড়কটিতে গাড়ি চলাচলের চিত্র দেখলে যে কারো হুঁশ উড়ে যাবে নিমিষেই। মালামাল নিয়ে চলাচলে পাওয়া যায় না কোনো গাড়ি। ঝাঁকুনিতে আরো অসুস্থ হয়ে পড়েন এই এলাকার পথচারীরাও। 7 মাস আগে আমাদের মেয়র আসছিল, বিটি বালু ফেলাবার পরে উনি একদিন আসছে, সুন্দর করছে। তারপরে বৃষ্টি হওয়ার পরে শুধু প্যাক হয়েছে। একদিন আসছে, খুব আরামে আসছে, তারপরে কাদা আর কাদা। 1 বছর চাউল নিয়ে আসতে চাইলেও আসতে চায় না, বলে যে রাস্তা ভাঙ্গা যাবে না। বাজার নিয়ে আসতে চাইলেও আসতে চায় না, হাঁটতে আসা লাগে। চাক্কা চোক্কা বইসা যায়, লোকজন উঠতে পারে না, মানুষ চলাফেরায় কষ্ট হয়, চাক্কা মুচকায় ভাঙ্গে যায়। এই পথ দিয়ে রোগী নিয়ে চলাচলে যেমন সমস্যায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত, তেমনি ছোট শিশুরাও দুর্ঘটনার শিকার হচ্ছে এই পথে চলতে গিয়ে। বলছে তো সরাসরি, তো এটা এমপি সাহেব তো এটা উদ্যোগ নিছিল যে কাজ করবে নির্বাচনের পরে, উনি তো বলছিল আইসা, কিন্তু তারপরে তো কোনো উদ্যোগ নিল না এখনো পর্যন্ত। এটা অনেক আগে থেকে সমস্যা, এটা শুনছি খালি ঠিক হবে এই পর্যন্তই রয়েছে। একটা 6 মাসের বাচ্চা দুধু মহিলা দুধু গর্ভবতী, তাই এনতে লয়ে মেডিকেলে যাইতে ডেলিভারি রিস্কার মাদান আনে তো গাড়ির মাদান হয়ে দেবো। আপনার রাস্তায় যদি পানি জমে, কোনটা ভাঙ্গা কোনটা ভালো এটা তো দেখেন না, রাস্তা নামায় দিব তারপর পোল্ট্রি খেয়ে পড়ে যাবে, এই চলতেছে। রাস্তা অনেক বড় বড় গর্তা, এই গর্তাতে ভালো ভালো দুর্ঘটনা, 2 দিন 1 দিন পরপরই দুর্ঘটনা এখানে ঘটেই। বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও সংস্কার করা হয়নি এই সড়ক, অভিযোগ এলাকাবাসীর। ওখানে পানি জমে থাকে প্রচুর, তো সেক্ষেত্রে আমাদের অনেক কষ্টকর হয়ে যায়। চলতে সময় গাড়ি থেকে অনেক সময় বাচ্চা পোলাপান কাইতে পড়েও যায়, গাড়ি কাইতে পড়ে যায়, অনেক সময় দেখা গেছে ব্যানের পিচ দিয়ে মাল পড়ে যাইতেছে। সড়কের এই বেহাল দশা নিয়ে কথা বলতে গেলে ইস্টার্ন হাউজিং কর্তৃপক্ষ বলেন, প্রস্তুতি ছাড়া কথা বলা সম্ভব নয়। আমি তো ওইভাবে জানবো না যেটা আপনার আসছেন, হ্যাঁ, আর আমি তো ওইভাবে তাৎক্ষণিকভাবে বলতে পারবো না, এটা প্রিপারেশন আছে না। বর্তমান কাউন্সিলরের দায়িত্ব গ্রহণের 4 বছরে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন না হলেও আগামী মাসে সড়ক সংস্কার কাজে নামবে সিটি কর্পোরেশন বলে স্বপ্ন দেখাচ্ছেন স্থানীয় কাউন্সিলর। মোটামুটি সেগুলো আমরা করে একদম সব গুছিয়ে আমরা টেন্ডারে চলে গেছি। আমাদের কত 1 সপ্তাহ, ঈদের 1 সপ্তাহ 10 দিন আগে আমাদের একটা টেন্ডার হয়েছে যে মেইন রোডটা, পর্যায়ক্রমে টেন্ডার হতে থাকবে। ইনশাল্লাহ আমরা এই কয়েকদিন ভিতরে মাননীয় মেয়র এবং মহোদয়কে নিয়ে আমরা স্ট্রংগের রাস্তা উদ্বোধন করব। 1 দশকের দুর্ভোগ থেকে শীঘ্রই মুক্তি মিলবে এমন প্রত্যাশা এই সড়কের চলাচলকারীদের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ছাগলকান্দে এনবিআর সদস্য মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুর হোসেনের আদালত শুনানি শেষে আদেশ দেন। আর আদালতের নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইজিপি। এদিকে মতিউরকে সরিয়ে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। আরো জানাচ্ছেন জুবাইর রাজিন। 15 লাখ টাকা মূল্যের একটি ছাগল কোরবানির জন্য কিনে ইফাত নামে এক তরুণ তার ফেসবুকে পোস্ট করেন। পরে জানা যায় সেই ছেলের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান। এরপরই সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। প্রশ্ন উঠে আসে তার আয়ের উৎস নিয়ে। একজন সরকারি চাকরিজীবী হয়ে কিভাবে বিপুল সম্পদের মালিক হন তা উঠে আসে গণমাধ্যমের অনুসন্ধানে। তার ব্যাংক হিসেবে নগদ 100 কোটি টাকার খবরও বেরিয়ে আসে। বিষয়টি নজরে আসে দুর্নীতি দমন কমিশন দুদকের। তার অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এদিকে মতিউর ও তার স্ত্রী সন্তানদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে আবেদন করে দুদক।
এই আবেদনের প্রেক্ষিতে সোমবার মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এদিকে মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুদকের 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান দুদক সচিব। এনবিআর এর সদস্য জনাব মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের জন্য একটি 3 সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে। সেই টিমের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে, তবে একটি অগ্রগতি হচ্ছে তার স্ত্রী, তিনি এবং তার সন্তান যেন দেশের বাইরে চলে যেতে না পারেন, সেই জন্য আমাদের অনুসন্ধানকারী টিমের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্যদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে আইজিপি জানান, আদালতের নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়া হবে। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমাদেরকে আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয় এটার যে রিকোয়ারমেন্ট। এর মধ্যেই গুঞ্জন ওঠে আখাউড়া সীমান্ত দিয়ে মতিউরের ভারতে পালিয়ে যাওয়ার। তবে ইমিগ্রেশন কর্মকর্তা দেশ টিভিকে জানান, তার ভারতে যাওয়ার কোনো তথ্য নেই। এমন কোনো তথ্য আমাদের কাছে নাই। নাই না? না না না, ঠিক আছে ভাই, এটা গুজব ছড়ছে, সবাই আমাকে ফোন দিচ্ছে। এর আগে রোববার মতিউর রহমানকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। একটি অফিস আদেশকে কেন্দ্র করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট উপাচার্য ডক্টর সত্যপ্রসাদ মজুমদারকে তার কার্যালয়ে অবরুদ্ধ করেন কর্মকর্তা কর্মচারীরা। এ নিয়ে পরে কর্মকর্তা কর্মচারীদের 12 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন উপাচার্য। এতে আগামী সিন্ডিকেট সভায় অফিস আদেশ বাতিলে উপাচার্যের লিখিত সুপারিশ উপস্থাপন করার সিদ্ধান্ত হয়। এনআই নাহিদের রিপোর্ট, জানাচ্ছেন শিউলি রায়। নতুন নীতিমালা অনুমোদনের জেরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের উপাচার্য সত্যপ্রসাদ মজুমদারকে অবরোধ করে রেখেছেন কর্মকর্তা কর্মচারীরা। কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত গেল বছরের 27 ডিসেম্বরে একটি সিদ্ধান্তকে অফিস আদেশ হিসেবে দেখানো হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। সোমবার সন্ধ্যায় উপাচার্য কার্যালয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। সোমবার উপাচার্যের শেষ কর্মদিবস হওয়ায় আজই এই আদেশ বাতিল চান বুয়েটের কর্মকর্তা কর্মচারীরা। আমাদের দাবি হচ্ছে বর্তমান নীতিমালা চালু থাকতে হবে। আজকে আমরা রাতে জরুরি বৈঠক বসবো, এর মধ্যে যদি ওনারা মেনে না নেয় জরুরি বৈঠকের মাধ্যমে আমরা আমাদের রাতের কর্মসূচি ঘোষণা করব। শেখ হাসিনা সরকারের আমলে অনেকগুলো সরকারি চাকরিজীবীদের বান্ধব অনেক নীতিমালা করছিল, সেগুলোর সময় আমরা গেছি, যাওয়ার পরে বলা হয়েছে যে এগুলা দেওয়া হবে না, কারণ আমরা হচ্ছি স্বায়ত্তশাসিত। এই নিয়ে 12 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘ বৈঠক শেষে অগ্রগতি তুলে ধরেন তারা। 2015 সালের নীতিমালা বাতিল, এই আদেশটা বাতিল করার জন্য আমরা আজকে আবেদন দিয়েছিলাম। এক লাইনে ওই আবেদনের উপরে উপাচার্য মহোদয় লিখেছেন সুপারিশ সহ ব্যবস্থা নেওয়ার জন্য, সিন্ডিকেটে উপস্থাপন করার জন্য আমাদের পক্ষে সুপারিশ সহ, এবং সেখানে রেজিস্ট্রার মহোদয় এবং প্রভিসি মহোদয় ওনারা দায়িত্ব নিয়েছেন যে আমরা এটা করাই দেব। কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন কর্মকর্তা কর্মচারীরা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো যা থাকছে। বান্দরবানের রায়গঞ্জছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা বাড়লেও দেওয়া হয়নি জনবল, নিয়মিত পাওয়া যায় না চিকিৎসক, বিপাকে রোগী ও স্বজনরা। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির কারণে চরম বিপাকে পড়েছেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হাজার হাজার গ্রাহক। ব্যবহার না করেও মাসের পর মাস দিতে হচ্ছে অস্বাভাবিক বিদ্যুৎ বিল। দিনের পর দিন বিদ্যুৎ অফিসে ঘুরেও মিলছে না কোনো সুরাহা। গ্রাহকদের অভিযোগ, মিটার না দেখে অফিসে বসেই ইচ্ছে মতো বিল করে লক্ষ লক্ষ টাকা হাতে নিচ্ছে ওজোপাড়ি কর্মকর্তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার ভেড়ামারা ওজোপাটিকা অফিসে আসা এই মানুষগুলো জানেও না কিভাবে করা হয় বিদ্যুৎ বিল, কেনই বা তা বাড়ে কমে। শুধু জানেন একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেও গত কয়েক মাস ধরে তাদের বিদ্যুৎ বিল বেড়েছে আগের তুলনায় কয়েক গুণ। কারো কারো 1000 টাকার বিল ঠেকেছে 8000 টাকায়। এমন অস্বাভাবিক ভুতুড়ি বিলের ফাঁদে পড়ে হাজার হাজার গ্রাহক দিনের পর দিন ঘুরছেন বিদ্যুৎ অফিসে। এরা আমাদের মিটার ভাড়া নেয়, ডিমান্ড চার্জ নেয়, সব নেয়, কিন্তু আমাদের সার্ভিসটা ঠিক মতো তো দেয় না। আবার অফিসে এসে সমস্যার সমাধানটা তো আমাদের করে দেয় না।
প্রত্যেক মাসে 10 থেকে 15 ইউনিট কারেন্ট পোড়ায়, সেখানে আসছে 240 ইউনিট, মানে 3500 টাকা বিদ্যুৎ বিল মাথা নষ্ট করার মতো। অফিসের লোক কেউ সাহেব দাস বসে করে না, আবার বসে যে রেডিং বসে মিটার পাল্টান। গ্রাহকদের অভিযোগ, মিটার না দেখে অফিসে বসেই ইচ্ছে মতো বিল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ওজোপটিকর কর্মকর্তারা। এমন ভুতুড়ি বিলের হাত থেকে মুক্তি চায় তারা। যেখানে ওরা চুরি করে, ওদের যেখানে লাইন ভাড়া দেওয়া আছে, অবৈধ লাইন আছে, এই অ্যাডজাস্টটা বা ওদের যে সিস্টেম লস আছে, এটা জনগণের উপর এইভাবে তারা চাপাই দেয়। চোখে ধুলা পড়ছে বা দেখতে পায় নাই, আর দেখতে পায় না 1 মাস যেতে পারে, 2 মাস 3 মাস এরকম হতে পারে না। আমি যেটা ইউজ করছি আমি সেই বিল দিব, আমি যে বিল ইউজ করি না আমি সেই বিলটা কেন দিব? এদিকে গ্রাহকদের অস্বাভাবিক ভুতুড়ি বিলের অভিযোগের সত্যতাও মিলেছে বিদ্যুৎ বিভাগের এই অফিস সহকারীর কথাই। যেগুলো হয়েছিল কিছু ভুল ত্রুটি ছিল সেগুলো আমরা অলরেডি রিমুভ করে দিয়েছিলাম, সেটা গত মাসে, এই মাসে তো কোনো বেড়েই হয়নি। তবে নিজেকে সৎ দাবি করে ভেড়ামারা ওজোপটিক অফিসের এই কর্মকর্তা বলছেন, একদিনে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। আমি দায়িত্ব নেওয়ার পরে আমি আমার জায়গা থেকে শতভাগ চেষ্টা করেছি ফেয়ার, মানে একদম ক্লিন একটা পরিস্থিতি তৈরি করতে। তো ওই একদিনে কিন্তু হুট করে রেভলিউশনারি চেঞ্জ করা আসলে সম্ভব না। হ্যাঁ, আমাকে সময় দিতে হবে। বিদ্যুৎ বিভাগের এমন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগী গ্রাহকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বৃষ্টি না হওয়ায় কিছুটা উন্নতি হচ্ছে মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জের বন্যা পরিস্থিতি। তবে থেমে নেই নির্মাঞ্চলের বাসিন্দাদের ভোগান্তি। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। আমরা অনেক কষ্টে আছি, তাদের খানি দানি সবকিছু অনেক কষ্টের। বানভাসী মানুষ এভাবেই জানাচ্ছিলেন তাদের দুঃখের কথা। সাহায্য না পাওয়ায় অনাহার অর্ধাহারে দিন কাটছে মৌলভীবাজারের হাকালুকি হাওরবাসীর। ছেলে মেয়ে নিয়ে উপাস অনাহার থাকতেছে, চিরামুড়ি যাওই পাই এগুলো খাই, সরকারি বাবদে কিছু পাই নাই। আমার একটা প্রতিবন্ধী সন্তান নিয়ে অনেক কষ্টে আছি, আমরা কোনো সরকারি প্রতিদান পাই না। এদিকে সুনামগঞ্জে নদ নদীর পানি কমতে থাকায় আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুনামগঞ্জ সুরমা নদীর পানি বিপদসীমার 39 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ নদীর পানি কমলেও বাড়ছে বানভাসী মানুষের ভোগান্তি। বন্যার তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোয়ারা বাজার, ছাতক ও সুনামগঞ্জ সদর। পানির স্রোতের গতি নিম্নাঞ্চলের বসতভিটা তছনছ করে দিয়েছে। চরম বিপাকে সুনামগঞ্জের 7 উপজেলার 6.5 লাখ মানুষ। এই পানি চারিবাদী জিনিসপত্র ভাঙ্গে লাখড়ি কুড়া সপ্তাহ বাসায় নিছি কি গড়ে দরে ভাঙ্গিয়া টাইডিয়া করে বেড়া উড়া ভাঙ্গিয়া হালাই দিছে পানি। এখন বাচ্চা কাচ্চা পানির মাঝে হাতড়িয়া ভিতরে কলেজে উঠছি। হবিগঞ্জের নবীগঞ্জ অংশে কুশিয়ারার পানি কমে বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লোকালয়ের প্রধান খাল নালা ভরাট থাকার কারণে পানি নামছে ধীর গতিতে। এতে ভোগান্তি আরো দীর্ঘ হওয়ার শঙ্কা বন্যা দুর্গতদের। বন্যার ফলে নবীগঞ্জে 40 হেক্টর জমির শাকসবজি ও 25 হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে। এছাড়া অন্তত 20টি মাছের ঘের তলিয়ে গেছে পানিতে। এখনো ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে থাকায় ভোগান্তিতে 40,000-এরও বেশি মানুষ। রাস্তা মুখাও তো মানে বাড়ি ঘরে তো আর পানি আছে ভাই, ঘরদুয়ার তো গইতেই বলছে। বাড়ি ঘরে পানি না হামলে আইতাম খিলিয়ারে বাবা, ওগুলো আল্লাহ জানুন বাবা, আমরা কিটা হইমু হলছেন পানি কতদিন নিব হোম। গেল কয়েকদিন পাহাড়ির ঢল ও বৃষ্টি না হওয়ায় বাড়িঘর থেকে নেমে যাচ্ছে বন্যার পানি, তবে রেখে যাচ্ছে ক্ষতচিহ্ন। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। 2018 সালে 31 থেকে 50 শয্যায় উন্নীত করা হয় নাইখংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স। গত 6 বছর পার হলেও এখনো পূরণ হয়নি জনবল। 31 শয্যার জন্য যে লোকবল প্রয়োজন সেটিও নেই। পাহাড়ি এই উপজেলায় স্বাস্থ্য খাত বদলে যাওয়ার বিপরীতে কর্মস্থলে চিকিৎসক অনুপস্থিত সহ নানা অনিয়ম ঘিরে ধরেছে। এতে করে উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষের সুষ্ঠু মনিটরিং এর অভাবে বেহাল অবস্থা মনে করছেন স্থানীয়রা। বান্দরবান থেকে সহকর্মী আবুল বাশা নয়নের পাঠানো প্রতিবেদন। সময় সকাল 11টা। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে বড়কর্তার দরজায় লাগানো বায়োমেট্রিক মেশিন চালু করছেন হাসপাতালের টিকিট কাউন্টারে দায়িত্বে থাকা এক কর্মী। এর কিছুক্ষণ পর 11:27 সিএনজি গাড়িতে চড়ে হাসপাতালে এলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার AZM সেলিম।
অন্যদিকে জরুরি বিভাগের সামনে চিকিৎসা প্রার্থী নারী পুরুষের দীর্ঘ লাইন। ভেতরে চিকিৎসা দিচ্ছেন এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। বান্দরবানের নাইখুংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিদিনকার চিত্র এটি। সরকারি এই হাসপাতালটিতে যন্ত্রাংশ থাকলেও পাহাড়ি প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অসহায় রোগীদের প্রাথমিক চিকিৎসা না দিয়েই কক্সবাজার হাসপাতালে রেফার করা হয়। আর ডাক্তারদের ভূমিকায় কাজ করেন নার্স। এভাবেই চলছে হাসপাতালটির স্বাস্থ্যসেবা। একদিন হয়ে গেছে ডাক্তার আসে নাই, নার্স দেখছে। আমি কালকে আগে আমার মামাকে নিয়ে এখানে আসছি, ডাক্তার আসে নাই। রোগ নিয়ে গেল, তারা এই সেবাগুলি পাচ্ছেন না, সেখানে যাওয়া মাত্রই তাদেরকে কক্সবাজার রেফার করা হয়। এখনো পুরাতন ভবন আছে, পুরাতন বেসিক, পুরাতন সিট এগুলো ব্যবহার করতেছে। কাগজপত্র অনুযায়ী ডাক্তার রয়েছেন 6 জন, কিন্তু টানা 3 দিন বিভিন্ন সময় হাসপাতাল পরিদর্শন করে দেখা গেছে একজন মাত্র ডাক্তার উপস্থিত ছিলেন। 2 জন মেডিকেল অফিসার হওয়াতে আমাদের ইমার্জেন্সি, বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ 2 জনকে দেখতে হয়। এই সমস্ত কাজের কারণে ওনাদের একটা আমার মনে হয় যে ওনারা যখন কম্পেয়ার করছেন সেই তুলনায় ডাক্তার কম বলে মনে করছেন। অভিযোগ প্রসঙ্গে জানতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সরকারি নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। আবুল বাশার নয়ন, দেশ টিভি, বান্দরবান।